নমস্কার, আমি অভিক্ষিত আর আপনারা শুনছেন রাতের রহস্য রেডিও। আমাদের আজকের গল্প প্রচেতগুপ্তর 28শে এপ্রিল। প্রচেতগুপ্ত একজন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক। জন্ম 14ই অক্টোবর 1962 সালে কলকাতায়। তার পিতা ক্ষেত্রগুপ্ত এবং মাতা জ্যোৎস্নাগুপ্ত। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তার আগ্রহ ছিল এবং মাত্র 12 বছর বয়সে তার প্রথম গল্প আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়। প্রচেতগুপ্তর প্রথম উপন্যাস আমার যা আছে 2004 সালে প্রকাশিত হয়। তার অন্যান্য উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে চাঁদের বাড়ি, চোরের বউ এবং লাল রঙের চুড়ি। তার রচনাগুলি হিন্দি, ওড়িয়া এবং মারাঠি ভাষায় অনুদিত হয়েছে। তার সাহিত্যকর্মের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল এবিপি আনন্দ সেরা বাঙালি পুরস্কার। তিনি 1920, সানন্দা এবং দেশ পত্রিকায় নিয়মিত লেখক হিসেবে কাজ করেন। প্রচেতগুপ্তর লেখার শৈলী সহজ, সরল এবং পাঠকের মনোযোগ আকর্ষণ করতে সক্ষম। তার গল্পগুলি সাধারণ মানুষের জীবনের নানা দিক তুলে ধরে, যা পাঠকদের হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। এর আগেও ওনার লেখা বাদল এসেছে, আপনারা শুনেছেন আমাদেরই চ্যানেলে। গল্প পাঠে দেবদাস, ভুবন সরখেল, তার কণ্ঠে নাইল ভট্টাচার্য এবং পরিতোষের কণ্ঠে গৌরব। শুরু হচ্ছে 28শে এপ্রিল। আজ 28শে এপ্রিল, বৈশাখ মাসে 14 তারিখ। সকাল থেকে রোদ উঠেছে, তেরেছা প্যাটার্নের রোদ। তেরেছা প্যাটার্নের রোদে ভয় আছে, বেলা বাড়লেই তেজ বাড়ে। ভুবন সরকেলের ঘুম ভেঙেছে, কিন্তু চোখ তখনও খোলেনি। চোখ বুজে শুয়ে আছেন চিত হয়ে। 10 মিনিট তিনি এইভাবেই থাকবেন। হঠাৎ দেখলে মনে হবে আসন করছেন। সব আসন, আসলে আসন নয়, আসলেই তিনি মনে মনে হিসেব করছেন, জীবনের হিসেব। গত 64 বছরের লম্বা জীবনে কাকে কি দিলেন, কার থেকে কতটুকু ফিরে পেলেন, আর কি কিছু পাওয়ার আছে, নাকি ক্রেডিট ডেবিটে সব কিছু মিলে গেছে, তার যোগ বিয়োগ গুণ ভাগ। সব আসনের ভঙ্গি থেকে জীবনের হিসেব কষার এই পদ্ধতি ভুবনবাবুর নিজের নয়। পদ্ধতি তার বৈকালিক ভ্রমণের সঙ্গী পরিতোষবাবুর। তিনিও 60 পেরিয়েছেন, তবে ভুবনবাবুর তুলনায় বয়সে কিছুটা ছোট। বছরখানেক আগে পার্কে বেড়াতে বেড়াতে বিষয়টা একদিন তুললেন। বুঝলে হে পরিতোষ, আজ সারাদিনই খুবই যন্ত্রণার মধ্যে কেটেছে। পরিতোষবাবু নিজের সাদা চুলে হাত বুলিয়ে বললেন, যন্ত্রণা? কিসের যন্ত্রণা ভুবনদা? ভুবন সরখেল হাতে ধরা বেতের লাঠি মাটিতে ঠুকে ফোঁস করে নিঃশ্বাস ফেললেন। বললেন, না না, তা নয়, ঘুরতে ফিরতে শুধু হিসেব কষছি, কিন্তু মিলছে না কিছুতেই। কখনো মনে হচ্ছে দিয়েছি বেশি, পেয়েছি কম। কখনো আবার মনে হচ্ছে এত পেলাম, অথচ তেমন দিতে পারলাম কই। না, বড় অস্থির লাগছে। পরিতোষবাবু সবুজ বেঞ্চে হেলান দিয়েছিলেন। চিন্তিত গলায় বললেন, কি ব্যাপার বলুন তো ভুবনদা? দার্শনিক ধরনের কথা মনে হচ্ছে। ঘটনা কি? কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন নাকি নিয়েছেন? ভুবনবাবু বললেন, না না, টাকা পয়সা নয়, জীবনের হিসেব। আজ গোটা দিন ওটা নিয়ে নাড়াঘাটা করেছি, আর জট পাকিয়ে ফেলেছি। কখনো যোগে ভুল হচ্ছে, কখনো বিয়োগে গোলমাল করছি, কখনো ভাগশেষ থেকে গেছে, কখনো গুণফল পাচ্ছি শূন্য। কি মুশকিল। পরিতোষবাবু এই কথা শুনে মুচকি হাসলেন। তারপর বললেন, হিসেবে গোলমেল তো হবেই। হে আপনার টাকা পয়সা নয় যে যখন তখন খাতা কলম বের করে বসে গেলেই হলো। পেনশন, পোস্ট অফিস, ব্যাংকের ফিক্সড ডিপোজিটের হিসেবপত্রের সঙ্গে এর বিস্তর ফারাক। আকাশ পাতাল বলতে পারেন।
জটিল অঙ্ক, খাতা কলমের কম্য নয়। ভুবন সরখেল ভয় ভয় বললেন, তুমি কি তাহলে খাতা কলমের বদলে কম্পিউটারের কথা বলছো? উরি বাবা, এই বুড়ো বয়সে এসে ওসব পারবো না। পরিতোষবাবু আওয়াজ করে হেসে উঠলেন। কথাটা মন্দ বলেননি ভুবনদা, জীবনের হিসেব কম্পিউটারে। আমি হলফ করে বলতে পারি, জাপানিরা আপনার এই কথা শুনলে লাফিয়ে উঠত। দেখতেন কিছুদিনের মধ্যে একটা সফটওয়্যার বের করে বসেছে, ওরা আবার এসব টকাটক করে ফেলে। হয়তো দেখলেন সফটওয়্যারের জাপানি নাম বাংলা করে হচ্ছে জীবন খাতা সফটওয়্যার। রিটায়ারমেন্টের দিন ফেয়ারওয়েল অনুষ্ঠানে কলিগরা ছাতা, ধুতি, মিষ্টির বাক্স আর একটা করে সিডি উপহার দিচ্ছে। সিডির উপর লেখা জীবন খাতা সফটওয়্যার। বাড়ি ফিরে কম্পিউটারে সিডি ঢোকালে জীবন খাতা খুলে যাবে। পরিতোষবাবুর এই একটা গুণ আছে, বয়সের কারণে শরীরের অনেক কবজা নড়বড়ে হয়ে গেছে, কিন্তু রসিকতার কবজা নষ্ট হয়নি। ভুবন সরখেল মুখ কোমড়া করে বললেন, ঠাট্টা করছো নাকি পরিতোষ? পরিতোষবাবু হাসি থামিয়ে বললেন, না না, ঠাট্টা করবো কেন? একটা বয়সে পৌঁছে পাওয়া না পাওয়ার হিসেব তো করতেই হবে, সকলকেই করতে হয়। কিন্তু আপনার মতো যখন তখন করলে তো হবে না। খাওয়া ঘুমানোর মতো এর একটা নির্দিষ্ট সময় আছে। সময়? এর আবার সময় কি হে? আলবাত সময় আছে, সবের সময় আছে মশাই, এর সময় থাকবে না কেন? জীবনের হিসেব কষতে হবে একেবারে ফ্রেশ মাথায়, মনের মধ্যে সংসারের হাবিজুবি ঢুকে পড়ার আগেই। সব থেকে ভালো আপনি যদি ঘুম ভাঙার পরেই ছট করে কাজটা সেরে ফেলেন। এত বছরের জীবন 2-5 দিনে তো হিসেব শেষ হওয়ার নয়, হবেও না। আপনাকে করতে হবে অল্প অল্প করে, তবেই দেখবেন অঙ্ক মিলছে। তারপর থেকেই ঘুম ভাঙার পর 10 মিনিট সময় ধরে রেখেছেন ভুবন সরখেল। এক এক দিন এক একটা চ্যাপ্টার খুলে বসেন, কোনো দিন ঘরে, কোনো দিন বাইরে। চ্যাপ্টারের মধ্যে সাব চ্যাপ্টারও আছে আবার। ছেড়ে আসা অফিসের কলিগ, ফেলে আসা পাড়ার প্রতিবেশী, বাড়ি হলে কোনো দিন স্ত্রী, আবার কোনো দিন ছেলে মেয়ে। আজকে চ্যাপ্টারটা বাইরের। সাব চ্যাপ্টারের নাম বল্টু। বল্টু ক্লাস 7-এর বন্ধু, নর্মাল বন্ধু না, যাকে বলে প্রাণের বন্ধু। স্কুলে পাশাপাশি বসত দুজনে, ভাগ করে টিফিন, ভাগ করে দুষ্টুমি। একজন কামাই করলে অন্যজনের মন খারাপ। একবার অ্যানুয়াল পরীক্ষার মুখে ভুবনবাবুর হলো পক্স। কেউ বাড়ির ধারের কাছে যেত না, শুধু বল্টু লুকিয়ে দেখা করত। খাটের পাশে বসে ইতিহাস, ভূগোলের বই খুলে পড়ে শোনাত। দুর্বল শরীরে ভুবনবাবু শুয়ে শুয়েই পরীক্ষার পড়া তৈরি করে ফেললেন। অশোক সারবার কদিনের মধ্যেই পরীক্ষা, তখন বল্টু পড়ল পক্সে। ভুবনবাবুর পরীক্ষা দেওয়া হলো, বল্টু শুয়ে রইল বিছানায়। তার বছরটাই নষ্ট হলো। সেই বল্টুকে নিয়েই আজ হিসেব নিকেশ করবেন বলে ভেবে রেখেছিলেন ভুবন সরখেল। যে বন্ধু এতখানি করেছিল, তার জন্য তিনি কি করলেন? ছাড়াছাড়ি হয়ে গেছে কত বছরের। একবারও কি দেশে বাড়ি গিয়ে বল্টুর খোঁজ করা যেত না? হিসেব তো বলছে নেওয়ার খাতা ভরে আছে, দেওয়ার খাতায় বিগ জিরো। মনটা খারাপ হয়ে গেল। মাঝপথে হিসেব বন্ধ করে চোখ খুললেন ভুবনবাবু। উঠে বসলেন খাটে। চোখ পড়ল সামনের দেওয়ালে ঝোলানো ক্যালেন্ডারের পাতায়। চমকে উঠলেন। আজ 28শে এপ্রিল। সে কি, পাশে শুয়ে আছে ভারতী, ঘুমোচ্ছে। হালকা নাকও ডাকছে বোধহয়। ভারতীর এই বিচ্ছিরি অভ্যেসটা ছিল না, স্বামী অবসর নেওয়ার পর থেকে যেন হয়েছে। দেরি করে ঘুম থেকে ওঠা এবং হালকা নাক ডাকা, ভাবটা এমন যেন তার স্বামী নয়, সেই দীর্ঘদিন অফিসে গিয়ে কলম পিষেছে।
পিষে পিষে ক্লান্ত। এখন তাই বেলা পর্যন্ত নাক ডেকে ঘুমোচ্ছে। ভুবনবাবু দু হাতের চোখ কুঁচকে আবার ক্যালেন্ডারের তারিখটা দেখলেন। না, ভুল হয়নি, আজ 28 তারিখই বটে। গোটা বাড়িতে এই একটাই ক্যালেন্ডার, বড় বড় করে তারিখ ছাপা। খাটে বসেও দেখা যায় ক্যালেন্ডারের ওপরেই ঘড়ি টাঙানো, সেখানেও 28, 6টা বেজে 28। এটা আসল সময় নয়, আসল সময় 6টা 20। এই ঘড়ি 8 মিনিট আগে চলে। নানাভাবে সরানোর চেষ্টা হয়েছে, লাভ হয়নি। ভারতী দেবী বলেছিলেন ঘড়িটা ফেলে দেবে। ফেলে দেবো কেন? ফেলে দেবো কেন? হ্যাঁ, ফার্স্ট চলা ঘড়ি রেখে লাভ কি? যখন তোমার অফিস ছিল তখন একটা মানে ছিল, হাতে এক্সট্রা সময় পাওয়া যেত। এখন এক্সট্রা সময় দিয়ে কি হবে? একটা বলে দিলেই হলো। লেকচার বন্ধ করো তো। অবশ্যই মানে আছে, মিনিটের দাম অনেক। রিটায়ারমেন্টের পর থেকে এই এক নতুন ধ্যাসটাও শুরু হয়েছে। ছিলে অফিসার, হয়ে গেলে ফিলোজফির প্রফেসর। ভুবনবাবু এসব ক্ষেত্রে থমকে যান। আর 5 জন পুরুষ মানুষের মতো স্ত্রীর ঝাঁঝের কাছে মুখ না খোলার কমন পথ তিনিও সযত্নে রক্ষা করে চলেন। সেদিন পরিস্থিতি হালকা করার জন্য হেসে বললেন, আজ তো বুঝতে পারছো না ভারতী, যেদিন বুঝতে পারবে। কোনোদিন আমার চলে যাওয়ার দিন। চলে যাওয়ার দিন মানে? আরে বাবা, একদিন তো যেতেই হবে। তোমাদের সবাইকে গুড বাই বলে বিদায় নেবো না? ভারতী দেবী মুখ ফিরিয়ে ফুস। ফোঁস ধরনের একটা শব্দ করলেন। ভুবনবাবু সেই আওয়াজ তুচ্ছ করে হেসে বললেন, তখন 8 মিনিট এক্সট্রা পাবো। যমরাজকে বলবো, ভাই এখনো কিন্তু সময় হয়নি, আমার ঘড়ি ফাস্ট আছে। লাস্ট মোমেন্টে 8 মিনিট কোনো হেলা ফেলার বিষয় নয় ভারতী। ধরো তোমার বড় মেয়ে শ্বশুর বাড়ি থেকে এসে পৌঁছাতে পারেনি, বাবা ক্রিটিক্যাল শুনে ছেলে অফিস থেকে বেরিয়েছে, ফেসেছে জ্যামে, ছোট মেয়ে ব্যাঙ্গালোর থেকে আসার প্লেন ধরেছে। চুপ করো, এইসব বোকা রসিকতাগুলো বিকেলে তোমার বুড়োদের আড্ডায় গিয়ে করবে, হাততালি পাবে। আজই আমি ঘড়ি সরিয়ে ফেলবো। ভুবনবাবু চুপ করে গেলেন, কিন্তু 8 মিনিট আগে চলা ঘড়ি সরানো হয়নি। কে জানে, হয়তো এই লাস্ট মোমেন্টের কথাটা ভারতী দেবীর মাথায় ঢুকে গেছে। দীর্ঘশ্বাস ফেললেন ভুবনবাবু। ঘড়ি আগে পরে চলতে পারে, ক্যালেন্ডারে সে সমস্যা নেই। সে যা বলে ঠিকই বলে। আজ 28, মানে আজ 88, মানে আজ। কি আশ্চর্য, নিজেই ভুলে বসেছিলেন। ঘুমন্ত স্ত্রীর মুখের দিকে তাকালেন ভুবনবাবু। মনে হচ্ছে না আছে বলে। ভারতী দেবী একসময় সুন্দরী ছিলেন। অনেকেই ভাবে বয়স হলে মেয়েদের সৌন্দর্য কমে যায়। ঘটনা সত্যি নয়, বয়স বাড়লে মেয়েরা আরেক রকম সৌন্দর্য পায়। সেই সৌন্দর্যে আরেক ধরনের ঝলমলে ভাব থাকে। ভারতী দেবীর বেলাতেও তাই হয়েছে। দিনের প্রথম আলোয় তাকে ঝলমলে লাগছে। ভুবনবাবু অবশ্য এখন স্ত্রীর সৌন্দর্য নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তার মাথা ব্যথা 28 এপ্রিল নিয়ে। ভুবনবাবু দ্রুত খাট থেকে নামলেন। চোখ মুখ ধুয়ে বারান্দায় এসে চেয়ারে বসে পড়লেন। রোজই বসেন। দোতলার এই বারান্দা থেকে রাস্তা পর্যন্ত দেখা যায়। এই সময় বিদিশা বুম্বাকে স্কুল বাসে তুলে দিতে বেরোয়। লোহার গেট খুলে সে মাথা তুলে শ্বশুর মশাইয়ের দিকে তাকিয়ে একটু হাসল। মায়ের দেখা দেখি ক্লাস 4-এর বুম্বাও ঘাড় তুলল, চিৎকার করে বলল, দাদু গুড মর্নিং। ভুবন সরখেল হাত নাড়লেন, কিন্তু উৎসাহ পেলেন না। তিনি নাতির মুখ থেকে গুড মর্নিংয়ের থেকে বেশি কিছু শুনতে চেয়েছিলেন। বুম্বার মনে না থাক, বিদিশারও কি আজকের দিনটা মনে নেই? নিশ্চয়ই নেই। থাকলে সে তো ছেলেকে বলতো। এসব তো মায়েরাই ছেলে মেয়েকে শেখায়। কাল দাদুর বার্থডে নাকি মা? বুম্বা চোখ বড় বড় করে বলবে, হ্যাঁ সোনা, কাল 28 এপ্রিল। বুম্বা অবাক গলায় বলবে, হোয়াট ইজ 28 মা? 28 হলো 28। যাক, সেসব ছাড়ো। বার্থডেতে দাদুকে কি গিফট দেবো বলো আগে। বিদিশা জিভ কাটবে, বলবে, এই রে, আমার যে কোনো গিফট কেনা হয়নি সোনা। ঠিক আছে, তুমি স্কুলে গেলে আমি কিনে রাখবো। স্কুল থেকে ফিরে এসে দাদুকে দেবে।
সকালে শুধু হ্যাপি বার্থডে বললেই হবে। আচ্ছা, হ্যাপি বার্থডে বলার জন্য কি আমি দোতলায় যাব নাকি নিচে থেকেই বলবো? বিদিশা বলবে, দোতলায় গিয়ে বলতে পারলেই ভালো হতো, কিন্তু আমার মনে হয় না তুমি সেটা পারবে। রোজকার মতো কালও তুমি স্কুলে লেট করবে। তুমি বরং নিচ থেকে বলে দিও। দাদু তো ওই সময় বারান্দায় এসে বসে, স্কুল থেকে ফিরে একেবারেই গিফট নিয়ে দাদুর কাছে যাবে। এই ধরনের কোনো কথাবার্তা হয়েছে বলে মনে হলো না। হলে বুম্বা অবশ্যই কিছু বলতো। বিদিশাকে দোষ দেওয়ার কোনো মানে নেই। সে পরের বাড়ির মেয়ে, শ্বশুরমশাইয়ের জন্মদিন ভুলে যাওয়াটা তার পক্ষে আশ্চর্যের কিছু না। উজ্জ্বলের কাল রাতে মনে করিয়ে দেওয়া উচিত ছিল। উজ্জ্বল তো তার পরের বাড়ির ছেলে নয়। কাল কত তারিখ মনে আছে তো বিদিশা? তারিখ? কিসের তারিখ? বাহ, এর মধ্যে ভুলে গেলে? কাল 28, বাবার জন্মদিন। ইস, একদম ভুলে গেছি। এটা ঠিক নয় বিদিশা। ছোট আর বড় মানুষদের জন্মদিন ভুলে যাওয়াটা বিশাল অন্যায়। মাঝারিদের কথা মনে না রাখলেও চলে। ভাগ্যিস মনে করিয়ে দিলে, নইলে একটা বিচ্ছিরি ব্যাপার হতো। কি করি বলতো? করবার আর কি আছে, প্রতিবার যা করো তাই করবে। সকালে মনে করে একটা প্রণাম করলেই বাবা খুশি হয়ে যাবে। দুপুরে কিছু স্পেশাল মেনু করবে। মায়ের সঙ্গে একবার এ বিষয়ে কথা বলে নিও। ভুবনবাবু আবার দীর্ঘশ্বাস ফেললেন। না, ছেলেও তার স্ত্রীকে এরকম কিছু বলেছে বলে মনে হচ্ছে না। আসলে ছেলেও ভুলে গেছে। ভারতী দেবী দু হাতে চায়ের কাপ নিয়ে বারান্দায় এলেন। এটা তার বহু বছরের অভ্যেস। আগে উঠুক বা পরে, দিনের প্রথম চা নিজের হাতেই বানাবেন। নাও ধরো। ভুবনবাবু হাত বাড়িয়ে কাপ নিয়ে একটু উৎসাহ বোধ করলেন। ভুবনবাবু জানেন, তবু অবাক হওয়ার ভান করে বলবেন, তোমার ছেলে কি বাড়ি নেই নাকি? সেই তো বাজার করে। ওর শরীরটা খারাপ নাকি? ভারতী দেবী বিরক্ত হবেন, বলবেন, না, শরীর খারাপ নয়। আজ উজ্জ্বল নয়, তুমি বাজারে যাবে। মাছ মাংস দুটোই নেবে, সঙ্গে চিংড়ি। এই মাঝারি সাইজের নারকেল দিয়ে মালাইকারি করব। একটা নারকেলও আনবে। তোমার বড় জামাই চিংড়ি খেতে ভালোবাসে। ভুবনবাবু মনে মনে খুব খুশি হবেন। সেই খুশির ভাব গোপন করে বলবেন, কি ব্যাপার বলো তো ভারতী? মাছ মাংস চিংড়ি, আজ ব্যাপারটা কি? তার উপর বলছো আবার মেয়ে খাবে। বিনু আসছে নাকি? ভারতী দেবী স্বামীর দিকে তাকাবেন, তারপর চোখ বড় করে কঠিন গলায় বলবেন, জানো না আজ কি ন্যাকামি হচ্ছে? প্রতি বছরই তো বিনু এই দিনে দুপুরে খায়। এবার তোমার জামাইও খাবে। বলেছে বিনুকে নামিয়ে দিয়ে যাওয়ার সময় খেয়ে যাবে। ভুবনবাবু একটা হাত বাড়িয়ে স্ত্রীর গায়ে রাখবেন, বলবেন, বিশ্বাস করো, কিছু বুঝতে পারছি না। বিলিভ মি, আজ কি? আরে আমার মুন্ডু, আজ ভুবন সরকার নামে এক বুড়োর জন্মদিন। কিন্তু ব্যাপারটা ঘটল অন্যরকম। বাজারের কথা মুখেও আনলেন না ভারতী দেবী। চায়ের কাপ নামিয়ে স্বামীর দিকে ফিরে বললেন, ভাবছি বিনুর ভুবন ওখানে গিয়ে আজ সরকার থাকবো। শুকনো গলায় বললেন, হঠাৎ বিনুর ওখানে গিয়ে থাকবে কেন? হঠাৎ আর কি আছে? মা মেয়ে জামাইয়ের কাছে গিয়ে থাকতে পারে না, তার জন্য আগে চিঠি পাঠাতে হবে নাকি? সিঙ্গাপুর না সান ফ্রান্সিসকো যাবো তো বরানগর, আগে ঢাক পেটানোর কি আছে? আমি ভাবছিলাম কোনো অনুষ্ঠান আছে বোধহয়। আর এবার কি অনুষ্ঠান থাকবে? আমার থাকাটাই ওকেশন। ভবনবাবু বুঝলেন তুম করে ওকেশনের কথাটা বলা ঠিক হয়নি। আসলে নিজের জন্মদিন বলে ওকেশন কথাটা মাথায় ঘুরছে। তিনি খানিকটা উদাসীন গলায় বললেন, ঠিক আছে যাও। ভারতী দেবী মুখ বাঁকিয়ে বললেন, ঠিক আছে যাও মানে? এমনভাবে বলছো যেন পারমিশন দিচ্ছ। তুমি হ্যাঁ বললেও যাব, না বললেও যাব। ভুবনবাবু গোপনে লম্বা লম্বা শ্বাস টানলেন। না, ভারতীরও তারিখটা মনে নেই। মনে থাকলে সে এইভাবে সাত সকালে ধমক দিয়ে কথাটা বলতো না। স্বামীকে সব দিন ধমক দেওয়া যায়, জন্মদিনে দেওয়া যায় না। তুমি অমন করে কথা বলছো কেন? কিভাবে বলছি? ঠিক আছে, কিছুভাবেই বলছো না। বলছি বিনুর ওখানে কখন যাবে? ভাবছি একটু পরেই। কেন? একটু পরে গেলে অসুবিধা কি? তুমি তো আর যাচ্ছ না, যাচ্ছি আমি। ভালোই হলো। এখন কেবল ভোরবেলা শুয়ে শুয়ে জীবনের হিসাব করো। আমি চলে গেলে সারাদিন চিত হয়ে শুয়ে জীবনের হিসেব করবে।
কেউ বিরক্ত করবে না। কথা শেষ করে বারান্দা ছেড়ে চলে গেলেন ভারতী দেবী। সম্ভবত এই সাত সকালেই বড় মেয়ের বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে গেলেন। গায়ে পাঞ্জাবি দিয়ে শুকনো মুখে একতলায় নেমে এলেন ভুবনবাবু। মনটা আরও খারাপ লাগছে। নিজের স্ত্রী যদি জন্মদিন মনে না রাখে তাহলে মন খারাপ হওয়ারই কথা, অথচ গত বছর পর্যন্ত এরকমটা হয়নি। হইচই না হোক, প্রতি বছরই সবাই মিলে জমিয়ে ভাত মাংস খাওয়া হয়েছিল। গত বছর বড় ট্যাংরা ছিল, সরষে মাখা, শেষে ছিল পাত ভর্তি করে দই। ঘুরে ঘুরে দই খেতে গিয়ে বিনুর মেয়েটা কাঁচের বাটি ভেঙে বসল। বিনু মারল এক চর, মেয়ে জুড়ে দিল কান্না। সবাই ভাবল চরের জন্যই মেয়েটা কাঁদছে। মেয়ে চোখের জল মুছে জানালো চর নয়, সেই কাঁদছে দইয়ের শোকে। নতুন করে বাটিতে দই দেওয়ায় সেই কান্না থেমে গেল। মাত্র 1 বছরের মধ্যে ভারতী বেমালুম সব ভুলে গেল। আশ্চর্য। একবার মনে করিয়ে দিলে কেমন হয়? কি বলতে হবে? ভারতী, আজ 28শে এপ্রিল, আজ আমার জন্মদিন গো, তোমার মনে নেই? না না, সে বড় লজ্জার হবে যদি বলে। তাতে কি হয়েছে, 65 বছর ধরে করেছি, আর নয়। ওসবের দরকার নেই, তার থেকে একতলায় গিয়ে বসা যাক। সিঁড়ির মুখে বিদিশার সঙ্গে দেখা হলো ভুবনবাবুর। মুখটা হাসি হাসি করে থমকে দাঁড়ালেন। তার পুত্রবধূটি চমৎকার মেয়ে। আধুনিক যুগের লেখাপড়া জানা মেয়ে হলে কি হবে, বড়দের জন্য মনে ভক্তি শ্রদ্ধা আছে। ভুবনবাবু খুব আশা করেছিলেন তার সামনে এসে ছাপ করে নিচু হয়ে মেয়েটা প্রণাম করে বলবে, শুভ জন্মদিন বাবা। দ্রুত 2 পা সরে যাবেন ভুবনবাবু, হেসে বলবেন, আরে থাক 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 থাক, হয়েছে হয়েছে। আহা, করো কি মা। ঠিক আছে ঠিক আছে। ভালো দিনে ভালো দেখে একটা আশীর্বাদ করুন দেখি। কিন্তু আসলে কিছুই হলো না। বিদিশা মুখ নামিয়ে পাশ দিয়ে চলে গেল হড়বড়িয়ে। মুখটা থমথমে মনে হল। শ্বশুরের দিকে ফিরেও তাকালো না সে। ড্রয়িং রুমে ঢুকতে ছেলের সঙ্গে দেখা ঠিক না, কারণ উজ্জ্বলের হাতে খবরের কাগজ খোলা, মুখ দেখা যাচ্ছে না। ইচ্ছে করে গলা খাকারি দিলেন ভুবন সরকেল। উজ্জ্বল একটু নড়ে চড়ে বসল মাত্র, মুখ বের করল না। বুড়ো বাবার জন্মদিন নিয়ে ধেড়ে ছেলে, কখনোই বাড়াবাড়ি করবে না। তবে দেখা হলে বলবে, এসো বাবা এসো, চা খেয়েছ? বিদিশাকে আরেক কাপ করে দিতে বলি। কাল রাতে টিভিতে খেলা দেখলে নাকি? আবার গলা খাকারি দিলেন ভুবনবাবু। অনিচ্ছা নিয়ে উজ্জ্বল কাগজ থেকে মুখ সরালো। তার মুখও লাল, মনে হচ্ছে কোনো কারণে রাগ হয়েছে। ব্যাপার কি? বিদিশার সঙ্গে ঝগড়া হয়েছে? কিছু হয়েছে নাকি রে উজ্জ্বল? আমতা আমতা করে জিজ্ঞেস করল ভুবনবাবু। উজ্জ্বল থমথমে গলায় বলল, কি আর হবে, সংসারে যা হয় তাই হয়েছে। রান্নার মাসি অ্যাবসেন্ট, তাই শুনে মা নাকি এখনই দিদির বাড়ি কেটে পড়বার প্ল্যান করছে। বিদিশার ঘাড়ে সব ঝামেলা পড়েছে। সে বলছে সেও থাকবে না, বাপের বাড়ি চলে যাবে। বুম্বাকে স্কুল ছুটির পর নিয়ে ওখান থেকেই নাকতলা রওনা দেবে। না, এরা কেউই 28শে এপ্রিলের কথাটা মনেই রাখেনি। রাখলে সামান্য একটা রান্নার মাসিকে নিয়ে মনোমালিন্য হতে পারে না। সংসার মনে রাখতে দেয়নি। কোনটা বড়, হেড অফ দ্য ফ্যামিলি জন্মদিন মনে রাখাটা না রান্না মাসির কামাই? উজ্জ্বল, বাবা তুই কি বাজারে গিয়েছিলি? উজ্জ্বল হাতের কাগজটা সামনের টেবিলে ছুঁড়ে ফেলে গজগজ করতে করতে বলল, বাজারে গিয়ে কি হবে, রান্না কে করবে? সবাই তো বাইরে। আমি ভাবছি অফিসে লাঞ্চ করে নেব, রাতে নাকতলা থেকে খেয়ে ফিরব। বিদিশাকে বলেছি তোমার জন্য দুবেলাই হোম সার্ভিসে খাবার বলে দিতে। খেতে পারবে না? ডাল, তরকারি, লাইট মাছের ঝোল বলবো। জন্মদিনে লাইট মাছের ঝোল মানে টেলটেলে। ঠোঁটের কোনায় মুচকি হাসলেন ভুবন সরকেল। একজন 65 বছরের মানুষের জন্মদিন সংসারের কাছে কতটা অবহেলার, কতটা তাচ্ছিল্যের হলে এরকম হয়? ভাবতে ভাবতেই মনকে শক্ত করলেন ভুবনবাবু। এটাই বোধহয় স্বাভাবিক। না, অসুবিধা হবে কেন? তুই বিদিশাকে বলে দে, ও যাবে বেরোনোর আগে অর্ডারটা দিয়ে যায়। গায়ে পাঞ্জাবি চড়িয়ে পায়ে চটি গলিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লেন ভুবন সরকেল।
রাস্তায় ঘুরলেন এলোমেলো। তার কান মাথা ঝাঁঝা করছে। চিংড়ি মাছের মালাইকারি না পোনা মাছের ঝোল বড় কথা নয়, বড় কথা হলো মাত্র একটা বছরের মধ্যে এতগুলো মানুষের বিস্মরণ। বেঁচে থাকতে থাকতে বেমালুম এরা একটা তারিখ ভুলে গেল। মরে গেলে তো মানুষটাকে ভুলতে একটা বছরও সময় নেবে না। এরা কেউ তো দূরের মানুষ নয়, সবাই তো কাছের, সবাই প্রিয়। তাহলে কি সময়ের সঙ্গে সম্পর্ক পাল্টায়, নাকি ইচ্ছে করেই অবজ্ঞা শুরু হলো? এতদিন এত কষ্ট করে কষা হিসাব যে বড়সড় গোলমাল হয়ে যাচ্ছে। ভুবনবাবু যখন বাড়ি ফিরলেন ততক্ষণে ভারতী দেবী বেরিয়ে গেছেন। ছেলে অফিসে রওনা দিয়েছে। খানিক পরে বিদিশাও ট্যাক্সি ডেকে উঠে বসল। পাড়ার মোড়ের হোম সার্ভিস হটকেসে খাবার নিয়ে দিয়ে গেল 12টার আগেই। রান্না খারাপ নয়, মশলাপাতির ঝামেলাও নাই, শুধু মাছের ঝোলে নুন দিতে ভুলে গেছে। ফাঁকা বাড়িতে নুনহীন জন্মদিন কাটাতে কাটাতে ভুবন সরখেল মনে মনে কামনা করলেন অনেক হয়েছে, পরের জন্মদিনটা যেন আর দেখে যেতে না হয়। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলেন ভুবনবাবু। বিকেলে ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। একতলায় নেমে দরজা খুলতেই দেখলেন ছোট মেয়ে মিনু এসেছে, হাতে সুটকেস। সুটকেসে প্লেনের কাগজ ঝুলছে। বুকটা আনন্দে ধক করে উঠল। নিশ্চয়ই বাবার জন্মদিনের জন্য ব্যাঙ্গালোরের অফিস থেকে ছুটি নিয়ে এসেছে। কিন্তু তা বলে একেবারে প্লেনে করে এলো? গাদাখানেক টাকা তো গেল। ছি, এটা এটা খুবই বাড়াবাড়ি হয়েছে। না হলে এইসব ওর দাদা বৌদির প্ল্যান হয়তো। আরে মিনু, না বাবা, আমি মিনু নই, আমি মিনুর ভূত। নাও সরো, বাড়িতে ঢুকতে দেবে তো? সরে দাঁড়িয়ে মেয়েকে ঢুকতে দিলেন ভুবনবাবু। মিনু মুচকি হাসি হেসে বলল, কেন এসেছি বলো তো বাবা? হ্যাঁ, কি করে বলবো বনমা। প্রিয়ার বিয়ে। প্রিয়াকে মনে আছে? আমার সঙ্গে কলেজে পড়তো, মনে নেই? গাধাটা একেবারে প্লেনের টিকিট পাঠিয়ে দিয়েছে। পরশু রাতের গাড়িতে মালদা যাব। বুকের ধুকপুকানি থেমে গেল ভুবনবাবু। না, সত্যিই তিনি বাড়াবাড়ি করে ফেলেছেন। একটু বাড়াবাড়ি নয়, বেশি বাড়াবাড়ি। মনে হচ্ছে মাথায় গোলমাল হচ্ছে। নইলে বাবার জন্মদিন উপলক্ষে মেয়ে প্লেনে করে উড়ে আসবে, এরকম উদ্ভট কথা, এরকম একটা আশ্চর্যের কথা ভাবলেন কিভাবে? মা কোথায়? মিনুর কাছে গেছে। তোর মা আজ ওখানে থাকবে। কেন? ভুবনবাবু দোতলায় উঠতে উঠতে গম্ভীর গলায় বললেন, জানি না রে মা, মনে হয় রান্নার লোকটা কামাই করেছে তাই। যা বাবা, খবর না দিয়ে এসে ভাবলাম সারপ্রাইজ দেব। যাক, কিছু বলতে হবে না। সন্ধ্যাবেলা আমিও দিদির বাড়ি চলে যাব। এখন একটা টেনে ঘুম দিই। ভুবনবাবু ঠিক করলেন আজ বৈকালিক ভ্রমণে আর বের হবেন না, ঘরবন্দি থাকবেন। পরিতোষ হাজরা জোর করে নিয়ে গেলেন। পার্কের বেঞ্চে বসে নিচু গলায় তাকে বললেন সব। মনের দুঃখের কথা বলার মতো কেই বা আছে? হ্যাঁ, এই তো জীবনের হিসাব পরিতোষ। এখন জন্মদিন ভুলেছে, এরপর মানুষটা মরে গেলে তাকেই ওরা ভুলে যাবে। তুমি এত আপসেট হচ্ছ কেন ভুবনদা? বুড়ো মানুষের আবার এইসব হয় নাকি? জন্মদিন, বিবাহ বার্ষিকী এসব তো ছেলে পিলেদের অনুষ্ঠান। তোমার বাড়ির সবাই নেহাত খুব ভালো, তাই এতদিন করেছে। এবার স্টপ করাই ভালো। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছ, কিন্তু সমস্যাটা কোথায় জানো পরিতোষ? সমস্যা তোমার হিসেবে। এতদিন একরকম হিসেব করেছিলাম, ভেবেছিলাম ছেলে মেয়ে বৌমা সব মিলিয়ে আমার সংসারটা চমৎকার। ভুল ভুল, এখন দেখছি সেই হিসেবটাও ওলটপালট হয়ে গেল। সবই আমার ভুল। সময় এসে যোগ বিয়োগে গোল বাঁধিয়ে দিয়েছে, তাই অসুবিধা হচ্ছে। যাই হোক, একটা না একটা দিন তো এটাই হতো। শুরু হয়ে ভালোই হয়েছে। পরিতোষবাবু মিটি মিটি হাসলেন। পরিতোষ, তুমি হাসছ? হাসবো না? জন্মদিন নয় কথাটা ভুলে যাওয়া। আমি নিশ্চিত ওরা সবাই ইচ্ছা করে ভুলেছে। একদিন আমি বলে যে একটা মানুষ বাড়িতে থাকি, সেটাও ভুলে যাবে। হ্যাঁ, বড় করে নিঃশ্বাস ফেললেন ভুবনবাবু। ভুবনবাবু মৃদু হেসে বললেন,
হয়তো তাই কাল থেকে নতুন করে হিসেব শুরু করব, শেষ হওয়ার হিসেব। ভুবনবাবু উঠতে গেলেও আরও বেশ খানিকটা সময় জোর করে আটকে রাখলেন পরিতোষবাবু। এক সময় বাদে বললেন, চলো এবার ফিরি, সন্ধে নেমে এলো, আমার আজ আবার একটা নেমন্তন্ন আছে। সন্ধে কি আসলেই মন খারাপের নাকি আনন্দের? জীবনের হিসেব কি বলে? কিছুই বলতে পারে না। দিন ফুরিয়ে যাওয়ার মন খারাপের সঙ্গে থাকে ঘরে ফেরার আনন্দ। জীবনের হিসেব জটিল হয়ে যায়, সব অঙ্ক জট পাকিয়ে যায়। যেমন জট পাকিয়ে গেল এই ভুবন সরকারের কেসটা। তিনি বাড়ির কাছাকাছি এসেই দেখতে পেলেন ঘরে ঘরে আলো জ্বলছে, ভেসে আসছে হইচই। কে জ্বেলেছে এত আলো? কারা এসেছে? সদর দরজা খুলেই থমকে গেলেন 64 শেষ করা ভুবন সরকার। রঙিন কাগজের মালা, রঙিন বেলুনের ড্রয়িং রুমে সাজানো স্ত্রী, ছেলে মেয়ে, জামাই, নাতি নাতনিরা সবাই রয়েছে। টেবিলে একটা ইয়া বড় কেক, স্টিরিওতে গান বাজছে, বাংলা গান না, জগবঙ্গ হিন্দি গান। হুড়োহুড়ি, লাফালাফি, চেঁচামেচি কান পাতা দেয়। ঘরে পা দিতে নাতি নাতনি চিৎকার করে উঠল, দেখো কাণ্ড। ভুবনবাবু হাসতে হাসতে চোখের জল রুগলেন। তুমি একটা বোকা। আমরা যেহেতু প্ল্যান করেছিলাম কিছুই বুঝতে পারোনি। তোমাকে চমকে দেব বলে সব ঠিক হয়েছিল। যখন তুমি ভাববে আমরা তোমার জন্মদিন নিয়ে কেউ কিচ্ছু করবো না, তখনই সব হবে। আসল প্ল্যান বিদিশার। মিনুকে টেলিফোনে জানাতে সে বলল আমিও কলকাতা যাব। কদিন পরে প্রিয়ার বিয়েটাকেও জোরে নেব। বিদিশা, আমি আর বিনু সারা দিন বিনুদের বাড়িতে রান্না করেছি। তুমি যখন পার্কে ছিলে ঘর সাজিয়েছি। পার্কে তোমাকে আটকে রেখেছেন পরিতোষবাবু। কেক এনেছে উজ্জ্বল। আচ্ছা ভারতী, তুমি ওকে কখন নেমন্তন্ন করলে? ক্যাবলা হেসে বললেন ভুবন সরকার, 2 দিন আগে। শুধু বলেছিলাম খবরদার আপনার বন্ধু যেন জানতে না পারে। আপনি শুধু একটু বেশি সময় পার্কে ধরে রাখবেন, আমরা এসে ঘর সাজিয়ে ফেলব। কে এবার অভিমান গেছে? সত্যি তোমরা? 65 বছর বয়সে পৌঁছে একজন পুরুষ মানুষ কি ভালোবেসে তার স্ত্রীর হাত ধরে খানিকক্ষণ বসে থাকতে পারে? নিয়ম কি বলে? ভুবন সরকার জীবনের হিসেব নিকেশ বন্ধ করে দিয়েছেন। 28 এপ্রিলের পর উনি বুঝছেন এটার কোনো দরকার নেই, এটার কোনো মানে হয় না। শুনছিলেন প্রচিতগুপ্তর 28 এপ্রিল। গল্প পাঠে দেবদাস, গল্পের সূত্রধর আমি অভিক্ষিত। গল্পের অন্যান্য কণ্ঠে ছিলেন নাইল, অরুন্ধতী, প্রত্যুষ, রণদৃপ্ত, গৌরব, মালবিকা, তানিষ্ঠা এবং রাতের রহস্য রেডিওর বাকি সদস্যরা। পোস্টার ডিজাইন এবং ধ্বনি পরিকল্পনায় রাতের রহস্য রেডিওর বিশেষ টিম। আজকে এরই সাথে শেষ হয়ে গেল রাতের রহস্য রেডিওর আরও একটি নিবেদন। পরের সপ্তাহে আবার নতুন একটা গল্প নিয়ে আসব। ততক্ষণ শুনতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাতের রহস্য রেডিও। ধন্যবাদ ও শুভরাত্রি।